রেকর্ড বৃষ্টিতে স্থবির চট্টগ্রাম রাঙামাটি কক্সবাজারের জনজীবন। বিভাগের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলজটে বাড়ছে এডিসের প্রজনন। বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ। গর্ত আর খানাখন্দে ভরা গাইবান্ধার শহররক্ষা বাঁধ নিজেই এখন হুমকির মুখে। ভাঙন আতঙ্কে শহরবাসী। মাটির বদলে বালু দিয়ে দায় সারা কাজের অভিযোগ। এবং আইন অমান্য করেই টাঙ্গাইলে সরকারি বেসরকারি স্কুলে চলছে কোচিং বাণিজ্য। ভিডিও ধারণ করতে গেলে বাধা। দাবি প্রশাসনের অনুমতি নিয়ে চলছে কার্যক্রম। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে স্থবির জনজীবন। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭২ ঘণ্টা কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ি ঢল, পাহাড় ধস এবং আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে, যার মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলায় পাহাড় ধসের ঝুঁকি সবচেয়ে বেশি। এর মধ্যে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে রাত থেকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মানুষ। এছাড়া গত দুদিন ধরে চলা টানা বর্ষণে নগরীর নিচু এলাকাগুলোতে এখন হাঁটুর উপর পানি, কোথাও কোথাও তা রূপ নিয়েছে কোমর পানিতে। এদিকে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে গত ৪৩ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে চট্টগ্রামে। টানা বৃষ্টিতে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এ নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, এখনও কি বৃষ্টি হচ্ছে কিনা, আর বৈরী আবহাওয়ার কারণে ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হচ্ছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া সৃষ্ট জলাবদ্ধতার পানি সরতে আর কত সময় লাগতে পারে, মানুষের ভোগান্তি বা কতটা বেড়েছে, বৈরী আবহাওয়া নিয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন জেলার। সাথে গত ৪৩ বছরের ইতিহাসে রেকর্ড বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে এবং টানা ৩ দিন ধরেই এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং গতকাল পর্যন্ত জলাবদ্ধতা ছিল। আজকে কিন্তু নগরীর কোথাও ঠিক সেভাবে জলজট বা জলাবদ্ধতা খবর এখন পর্যন্ত আমরা পাইনি, তবে টানা বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে এবং এটির ফলে যে সমস্ত যারা ঘর থেকে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বের হয়েছেন, অফিসে, শিক্ষার্থী সহ শুরু করে বিভিন্ন জায়গায় যারা যাওয়ার জন্য বের হয়েছেন, তাদেরকে কিন্তু তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। গণপরিবহন সংকটের চিত্র আমরা আসলে পথে পথে দেখতে পাচ্ছি। এর বাইরে বেশ কয়েকটি সংকটের জায়গা আসলে তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম, যেহেতু চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে পাহাড়ি, সমতল এবং জায়গা রয়েছে এবং সেখানে আজকের এইচএসসি পরীক্ষা সেটি স্থগিত করা হয়েছে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সেটি গতকাল মধ্যরাতেই। এবং এই যে টানা বর্ষণ, সেটির ফলে যেহেতু চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্পগুলো চলছে সেগুলো কিন্তু এখনও শেষ হয়নি। ফলে যেহেতু চাহিদার চেয়ে বেশি অথবা টানা বর্ষণ হচ্ছে, সেক্ষেত্রে পানিগুলো নামতে আসলে তো ঠিক সেভাবে যে সংকট অথবা যে ভোগান্তি সেটি কিন্তু তৈরি হচ্ছে। এর বাইরে আমরা দেখেছি গতকালকে টানা বর্ষণের ফলে চট্টগ্রামের নাসিরাবাদে একটি দেয়াল ধসের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় একজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন এবং একই পরিবারের আরও ৩ জন আহত হয়েছেন। এর বাইরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস এবং আজকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস যাওয়ার কথা ছিল, সেটির যাতায়াত বা সেটির গন্তব্য সেটি স্থগিত করা হয়েছে এবং পর্যটক এক্সপ্রেস কিন্তু গতকালকেই কক্সবাজার যেতে না পারে সেটি ইতিমধ্যে ঢাকায়
ফেরত গেছে। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি চট্টগ্রাম থেকে যে কক্সবাজারের যে রেল যাতায়াত, সেখানে বেশ কিছু জায়গায় যে রেলপথ, সেখানে পানির কারণে সেই রেলপথ ডুবে গেছে এবং ফলে রেল যাতায়াত যে সেটি স্বাভাবিক যে যাত্রা সেটি বিঘ্নিত হচ্ছে। এবং একটু পরেই সেসব বিষয়ে রেলমন্ত্রী কথা বলার কথা রয়েছে আমাদের সাংবাদিকদের সাথে, এবং আমরা নিশ্চয়ই জানতে পারবো ঠিক কবে নাগাদ সেই রেলপথ স্বাভাবিক হবে। এবং সবশেষ যে ব্যাপারটি আসলে আপনি জানেন যে চট্টগ্রাম শহর পাহাড় এবং সমুদ্রের যে সন্নিবেশিত একটি জায়গা, এবং ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের যে টানা বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বন্দরের যে বহিনোঙ্গরে প্রায় 43টি জাহাজে পণ্য খালাস কার্যক্রমের যে স্বাভাবিক যে প্রক্রিয়া সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে চট্টগ্রামে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে এবং সেই সমস্ত পাহাড়ে যারা বসবাস করেন তাদেরকে সরে যেতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু 101 সদস্যের একটি কুইক রেসপন্স টিম করা হয়েছে, যাতে করে সচেতনতা এবং মাইকিংয়ের যে কার্যক্রম সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছেন। তো সব মিলে এই ছিল চট্টগ্রামের খবরাখবর। সাথে ধন্যবাদ মুজিব। মৌসুমী নিম্নচাপের প্রভাবে মাসব্যাপী বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সহ ভূমিধসের ঘটনা অব্যাহত থাকতে পারে বলেও শঙ্কা তাদের। ক্ষতি এড়াতে পার্বত্য অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। জুলাই মাসে সাধারণত 25 থেকে 28 দিন বৃষ্টিপাত থাকে। এবছর জুলাইয়ের শুরুতে অতি ভারী বর্ষণের কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে ঘটছে পাহাড় ধসের ঘটনা। একই সাথে বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে কয়েকটি জেলায়। আবহাওয়াবিদরা বলছেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সাথে ভূমিধসের ঘটনা ঘটতে পারে। ভূমিধসটা যদি হয়, তার মাঝে যদি আবার বৃষ্টি কন্টিনিউ করে আর কয়েকদিন, বিপজ্জনক অবস্থা সেটাকে আরেকটু বাড়ায় দেবে। তো এই জন্য আমরা হেভি রেইনফল যখন হবে তার 2-1 দিন আগে আমরা উল্লেখ করে দিই যে এখানে ভূমিধস হতে পারে কিংবা জলাবদ্ধতা তৈরি হতে পারে। স্থানীয় প্রশাসন তার নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট আওতার মধ্যে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা উনি নেন। বর্তমানে দেশের সব নদ নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী কয়েকদিন বন্যা ও প্লাবনের ঝুঁকিতে বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, লালমনিরহাট ও নীলফামারী জেলার নিম্নাঞ্চল। বর্তমানে দেশের সকল নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 3 থেকে 4 দিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা, উত্তর পূর্বাঞ্চলীয় হাওড় অববাহিকা এবং উত্তরাঞ্চলের তিস্তা নদী অববাহিকাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে, যা আগামী 3 থেকে 4 দিন পরে হ্রাস পেতে পারে। এছাড়া বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও ফেনীতে সতর্কতা জারি করেছে প্রশাসন। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। টানা ভারী বৃষ্টিপাত, পাহাড় ধসের উচ্চ ঝুঁকি এবং বিরূপ আবহাওয়ায় বিপর্যস্ত পার্বত্য জেলার রাঙামাটি। টানা বৃষ্টির কারণে এরই মধ্যে রাঙামাটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে জেলার সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, বৈরী আবহাওয়ায় জনজীবনে প্রভাব কেমন পড়েছে? পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তা মানা হচ্ছে কিনা? যারা পাহাড়ের পাদদেশে আছে তারা সরিয়ে যাচ্ছে কিনা? সাথে জুন মাস বা বিশেষ করে জুন জুলাই, বিশেষ করে এই বর্ষা মৌসুম আসলেই রাঙামাটি পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের কাছে একটি আতঙ্কের মৌসুম হিসেবে বিবেচিত হয়ে থাকে এই বর্ষা মৌসুমগুলো। কারণ এই মৌসুমে 2017 সালের পর থেকে প্রতি বছরই তারা মূলত আতঙ্কে থাকে পাহাড় ধসের এবং মৃত্যুর ঝুঁকিটাও বাড়ে। আপনি জানেন যে গতকালকে থেকে রাঙামাটিতেও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং যার ফলশ্রুতিতে মূলত এখানকার যে পাহাড় ধস সেটি আরো মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে গেছে, পাহাড় ধসের সংখ্যাটি বেড়ে গেছে। গতকালকে বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও বাগাইছড়ি উপজেলাতে একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যেখানে গাছের নিচ থেকে মাটি সরে যাওয়ার ফলে সেখানকার গাছের একটি গুড়িটি সেটি মাথায় পড়ে একজন বৃদ্ধ মারা যায় বাগাইছড়িতে। এছাড়া বড় ধরনের কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। যেহেতু পাহাড় ধসের সংখ্যা রয়েছে সেহেতু জেলা প্রশাসন 204টি আশ্রয় কেন্দ্র পুরো রাঙামাটি জেলায় তারা খুলেছে এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তাদেরকে মাইকিং করা হচ্ছে, সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং প্রয়োজনে তাদেরকে অনেকটা বাধ্য করা হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য, যাতে যারা খুব বেশি মাত্রায় ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এবং আমরা দেখেছি যে রাঙামাটি যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এখনো পর্যন্ত প্রায় 2 শতাধিক আশ্রয় প্রত্যাশীরা তারা মূলত এখানে আশ্রয় নিয়েছে যারা এখানে রয়েছে এবং তাদেরকে খাবার দাবারের যে ব্যবস্থা সেটি জেলা প্রশাসন করছে। যদিও বা সেখানে তারা কিছু সমস্যার কথা বলছে, তারপরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আয়োজনটি তাদের জন্য করা হয়েছে সেটা তারা অনেক বেশি খুশি।
এই অতি ভারী বৃষ্টির কারণে জানেন যে রাঙ্গামাটিতে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলো ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা, পরীক্ষার যেগুলো ছিল সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাইমারি যে স্কুলগুলো সেগুলো এখন আপাতত বন্ধ। এছাড়াও জানেন যে গতকালকে থেকে যেহেতু অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের যে রেকর্ড করা হয়েছে সেই বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে 287 মিলিমিটার, যা অতীতের স্মরণকালে সবচাইতে অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে এবং এই ধরনের বৃষ্টিপাত আরো 2-1 দিন থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। যেহেতু অতিমাত্রা বৃষ্টিপাত হচ্ছে সেই জন্য রাঙ্গামাটির কিছু নিম্নাঞ্চল সেগুলো প্লাবিত হয়েছে, বাগাইছড়ির কিছু অংশ এবং একই সাথে কুতুবছড়ি, সাতছড়ির কিছু অংশে মূলত এই যে পানি উঠছে সে পানিটি যাওয়ার জন্য যে সময়টুকু সেটি না পাওয়াতে সেখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যদিও বা এখনো যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেই ক্ষয়ক্ষতির পরিমাণটি নিরূপণ করা যায়নি, যদিও বা এখানকার যে মানুষজনের মধ্যে এই অতিবৃষ্টির কারণে একটি প্রভাব পড়েছে এবং অবশ্যই সেটি নেতিবাচক একটি প্রভাব পড়েছে এবং ভোগান্তিতে পোহাতে হচ্ছে এখানকার বিশেষ করে যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের। প্রশাসন খুব প্রাণান্ত চেষ্টা করছে যে যাতে কোনো ধরনের যে জানের যে ক্ষতি সেই ক্ষতিটি না হয় এবং যে মালামালের যে মানুষজনের যে ক্ষতি সেটি যাতে একটি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়। আমরা দেখতে পেয়েছি এখানে যে আশ্রয় কেন্দ্র আছে এটি লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্র। সেই আশ্রয় কেন্দ্রে এই এলাকার আশেপাশের মানুষজন, বিভিন্ন ধর্মের মানুষজন এখানে আশ্রয় নিয়েছে, যারা আশ্রয় প্রত্যাশী, যারা নিরাপদে রাখার জন্য। জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে, বন্ধ আছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং একই সাথে এই গতকাল থেকে অতি ভারী বৃষ্টির কারণে সতর্কতা অবলম্বন করে জেলা প্রশাসন নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সকল ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের জন্য কাজ করছে এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। সাথী, ধন্যবাদ সৈকত। কয়েকদিনের অব্যাহত ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের জনজীবন। জেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কক্সবাজারের সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। রুমি, বৃষ্টি কি এখনো হচ্ছে কিনা, আর বৈরী আবহাওয়ায় স্থানীয় জনজীবন এবং পর্যটন শিল্পে কেমন প্রভাব পড়েছে? এছাড়া পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে নিরাপদে সরে গিয়েছে কিনা সেখানকার বাসিন্দারা, জানাবেন জেলার সার্বিক পরিস্থিতি। থেকে মূলত কক্সবাজারে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু গত 3 দিনে কক্সবাজারে 12 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসের ঘটনায়। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে 8 জন, কক্সবাজার সদরের সাত্তারগুনায় পাহাড় ধসের ঘটনায় 1 জন, আর পেকুয়ার ছয়টংয়ের বোলাইয়ারগুনা এলাকায় পাহাড় ধসের ঘটনায় 1 জন। সর্বশেষ গতকাল কক্সবাজার শহরের যে দরিয়ানগর এলাকা রয়েছে সেইখানেও কিন্তু দুপুরের দিকে পাহাড় ধসের ঘটনায় স্ত্রী নিহত হয়েছেন এবং স্বামী আহত হয়েছেন এবং পাশাপাশি এই যে ভারী বর্ষণের ফলে যে প্লাবন বানের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে, সেখানে 2 জন শিশু কিন্তু বানের পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে। এই নিয়ে পাহাড় ধস এবং ভারী বর্ষণের বৃষ্টিপাত জনিত কারণে কক্সবাজারে পর্যন্ত 13 জনের মৃত্যু ঘটেছে। প্রশাসনের কাছ থেকে আমরা এমনটি তথ্য পেয়েছি। পাশাপাশি ভারী বর্ষণের কারণে কক্সবাজার আর দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার কিন্তু এখন একেবারে পর্যটক শূন্য বলে বলা যায়। হোটেল মোটেলের যে বুকিং পরিস্থিতি সেখানে 5% বেশি বুকিং হয়নি, এমনটি তথ্য আমাদের জানিয়েছেন। পাশাপাশি যে ভারী বর্ষণের কারণে পাহাড়ি ডলের কারণে কিন্তু কক্সবাজারের যে নির্মাণস্থল চকরিয়া, পেকুয়া আর বিশেষ করে ঈদগাঁওয়ের কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে, এমনকি তথ্য পেয়েছে। অন্তত 20টির মতো গ্রাম। ধন্যবাদ রুমি। কক্সবাজার থেকে জলাবদ্ধতার এবং সেখানকার দুর্ভোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলজট। এতে নগরের বিভিন্ন খাল, নালা, নর্দমা সহ পরিত্যক্ত জায়গায় জমে থাকছে পানি। জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার প্রজনন, আর এরই মধ্যে ঊর্ধ্বমুখী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বর্ষা শুরু হতেই নগরীর চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর সহ নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলজট। নালা, নর্দমা ও নিচু জায়গাগুলোতে জমে আছে পানি। এসব স্থির পানি হয়ে উঠছে এডিস মশার প্রজননের আদর্শ ক্ষেত্র। এরই মধ্যে বন্দর নগরীতে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর সংক্রমণও। চলতি বছরের প্রথম 5 মাসের তুলনায় শুধু জুন মাসেই আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ, আর জুলাই মাসের প্রথম সপ্তাহেই আক্রান্ত হয়েছেন 88 জন।
পরিস্থিতি বিবেচনায় বন্দর নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে ৮টিকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। তবে স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত মশক নিধনে নেই কোনো কার্যক্রম। মশা তো হবেই, এটা তো একটা প্রকৃতির নিয়ম। তারপরেও দেখা যাচ্ছে কি প্রশাসনের দিক থেকে কোনো কিছু আমি দেখতেছি না যে কোনো মশার ওষুধ ছিটাইতে, এই ধরনের কিছু আমি দেখি নাই। ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী স্বীকার করে সিভিল সার্জন জানান, শুধু নগরী নয়, উপজেলা পর্যায়েও সতর্কতা জোরদারে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতাল, প্রতিটি বাসা, অফিস, সব জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা এটা স্ট্রিক্টলি ফলো করছি। লার্ভিসাইডগুলো দেওয়া হয়, বিকালবেলা যাতে অ্যাডাল্টিসাইডগুলো দেওয়া হয়, আমরা এটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। শুধু সতর্কবার্তা নয়, সবার সমন্বিত উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমরা যতক্ষণ পর্যন্ত পুরো কমিউনিটিকে একসাথে কাজ করব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেঙ্গু কিন্তু এটা মানে যেটাকে আমরা ইরেডিকেট এটা করা যাবে না। হ্যাঁ, এটা করতে হলে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল মেজার নিতে হবে, এনভায়রনমেন্টাল মেজার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না। নগরীর ৩৭০টি বাড়িতে স্বাস্থ্য বিভাগের চালানো জরিপে প্রায় প্রতি ৪টি বাড়ির একটিতে পাওয়া গেছে এডিস মশা লার্ভা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধা শহরকে নদী ভাঙন ও বন্যার ঝুঁকি থেকে রক্ষায় নির্মিত শহররক্ষা বাঁধ এখন নিজেই হুমকির মুখে। বাঁধের প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে বড় বড় খাড়াখন্দ। এতে ভাঙন আতঙ্কে শহরবাসী। অভিযোগ, বালু ব্যবসা এবং ভারী যানবাহনের অবাধ চলাচলের কারণেই ক্ষতিগ্রস্ত বাঁধটি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, টানা বৃষ্টির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গাইবান্ধা শহরকে বন্যার হাত থেকে রক্ষায় ২০১৯ সালে ঘাঘট নদীর তীরে ৩ কিলোমিটার বাঁধ নির্মাণ করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। প্রতিদিন বড় নৌকা ও বালখেটে বালু এনে নদী তীরবর্তী সরকারি জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে। পরে ট্রাক, ট্রলি, কাকড়া ও অন্যান্য যানবাহন করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। স্থানীয়দের অভিযোগ, শহর রক্ষা বাঁধের উপর দিয়ে এসব যানবাহন বালু বহন করছে। এজন্য বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় গর্ত। এছাড়াও বাঁধ নির্মাণ ও সংস্কার নিয়ে দায়সারা কাজের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মাটি দিয়ে যদি করতে পারত তাহলে ভাঙতো না, বালু দিয়ে করার কারণে ভাঙতেছে। প্রচন্ড বৃষ্টি আসলে ও তখন যে পাশে পানির ঢল যায় ওই পাশে ভেঙে যায়। পেছনে ভাঙ্গা চুরে অনেক জায়গায় জায়গায় আছে, ঠিক করতেছে না, কিছু কিছু করে করিয়ে আবার চলে যায়, তখন ভেঙে যাবে। এইগুলো নিয়ে আমরা চিন্তিত আছি আর কি। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে সরকারি জায়গা ব্যবহার করে প্রকাশ্যে বালু মজুদ ও ব্যবসা পরিচালিত হলেও কোনো নজরদারি নেই। বালুর যারা সিন্ডিকেটে ব্যবসা করছেন, প্রতিবার তাদের যে ভারী যানবাহনগুলো এই বাঁধের উপর দিয়ে সব সময় চলাফেরা করে, বাঁধ অটোমেটিক ঝুঁকিতে পড়ে যায়। এরকম লোকজন মনে করেন যে ঘর বাড়ি উড়ে যাবে যদি এই বাঁধ ছিঁড়ে যায়, বাঁধটা যাতে মেরামত করা হয়। তবে বাঁধের সৃষ্টির জন্য ভারী বৃষ্টিকেই দুষছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় এখনো রেইনকাট সৃষ্টি হচ্ছে। আমাদের কাছে অভিযোগ আকারে এখন পর্যন্ত কেউ দেয়নি। অভিযোগ আকারে দিলে আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসন এটা ব্যবস্থা গ্রহণ করবে। বর্ষায় ভাঙন ঠেকাতে বাঁধটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। উদ্বোধনের পর স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের টানাটানিতে বন্ধ হওয়ার পথে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। ভবনটির মালিকানা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে দেয়া হয়নি লোকবল নিয়োগ। ফলে ১.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি কোনো কাজে আসছে না। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের নতুন ভবন। বেশিরভাগ কক্ষে তালা। পরিবার পরিকল্পনা বিভাগে একজন আয়া দিয়ে চলছে কার্যক্রম, আর স্বাস্থ্য বিভাগ একজন স্বাস্থ্য সহকারী। 11 জন পোস্টিং আছে আপনার, লোক আছে আপনার এখন 2 জন। এখানে তো কখনো বড় ডাক্তার দেখি নাই। ভবনটির নিচতলায় প্রসূতিদের চিকিৎসার জন্য মেডিকেল অফিসার সহ সব মিলিয়ে প্রায় 8 জনের পদ থাকলেও বাস্তবে শূন্য। অর্গানোগ্রাম অনুযায়ী তো প্রতিটা রুমে তো একটা দেওয়া আছে কে কোন পোস্টে কাজ করছে, ঠিক আছে, কিন্তু আসলে যে এখানে কোনো পোস্ট নাই, থাকতে পারে এটা আমার কর্মকর্তা বলতে পারবে, কিন্তু আমার জানা নাই। ওই মাসে একদিন ভিজিটার আসে। ডেলিভারি হয় না, ওসব কিছু হয় না। চিকিৎসক ও প্রয়োজনীয় লোকবল না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
গর্ভবতী মা সকল আছে, তারা কোনো চিকিৎসা পাচ্ছে না। ডেলিভারি হয় যে সেই রুম আছে, সে বেড আছে, সমস্ত কিছু আছে, থাকার পরেও তারা সেই সেবাটা পাচ্ছে না। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ভবনটির মালিকানা নিয়ে স্বাস্থ্য বিভাগের সাথে জটিলতা রয়েছে। এ কারণে কোন বিভাগ জনবল নিয়োগ দেবে তা নিয়ে দেখা দিয়েছে অচলাবস্থা। ওনাদের সাইড থেকে এসএসসিএমও, মিডওয়াইফ সহ বেশ কিছু ফার্মাসিস্ট সহ বেশ কিছু পদ আছে। আর আমাদের দিক থেকে একজন থাকার কথা, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর থাকার কথা, আয়া থাকার কথা। আমাদের যেহেতু এখন লোকবলের স্বল্পতা, এই জন্য ওখানে এখন লোকবল নেই। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান জেলা সিভিল সার্জন। এখানে আমাদের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডেপুটেশন কাজ করছে, তবে প্রজেক্টটা শেষ হয়ে গেছে। চেপে আসছিল, সবাইকে অবহিত করলো প্রজেক্টটা শেষ। এখন পরবর্তীতে করণীয় কি, যেহেতু প্রজেক্ট শেষ, তাদের কি করণীয় আছে, তারা কোনো ম্যান পাওয়ার দিতে পারবে কিনা। দ্রুত সংকটের সমাধান করে লোকবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবা জোরদারের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। পিরোজপুর জেলা হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণেরও বেশি রোগী ভর্তি রয়েছেন। শয্যা না পেয়ে রোগী ও স্বজনরা অবস্থান নিয়েছেন হাসপাতালের মেঝে বারান্দায়। শুধু সাধারণ রোগী নয়, একই অবস্থা ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীদেরও। সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। শ্বাসকষ্ট সহ বেশ কিছুদিন ধরে বিভিন্ন জটিল সমস্যায় ভুগছেন ষাটোর্ধ্ব খালেক কাজী। চিকিৎসা নিতে ভর্তি হন পিরোজপুর জেলা হাসপাতালে, তবে শয্যা না পেয়ে ঠাঁই হয় মেঝেতে। এই বৃদ্ধের মতো জটিল রোগ নিয়ে ভর্তি হওয়া আরও অনেক রোগীকে এভাবে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। জেলার 100 শয্যার জেলা হাসপাতালে ধারণ ক্ষমতার বাইরে রোগী ভর্তি হওয়ায় এ পরিস্থিতি। সবচেয়ে বেশি চাপ শিশু ওয়ার্ডে। অতিরিক্ত রোগীর কারণে বেডের পাশাপাশি মেঝে ও বারান্দাতেও চিকিৎসা দিতে হচ্ছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার মান নিয়েও অভিযোগ রয়েছে। খুব অসুস্থ পড়াশোনা না পাইনি না যে বিছানা তাই আমার রাত হোমওয়ার্ক বিছানা আমরা সেই লাগছি বিছানা কাবুল লাগছে, তাই বিছানা দিয়া হাঁটাচলা করে মানুষের ধুলাবালি আমাদের খুব অসহ্য হইতেছে। এইভাবে এরকম রয়েছে, মনে করেন চিকিৎসা বাসায় থাকলে রোগীর চেয়ে বেশি ভালো হতো আমার। এদিকে রোগীর চাপ কমাতে 250 শয্যার হাসপাতালের ভবন নির্মাণ হলেও এখনও চালু করা যায়নি। নতুন ভবন চালু হলেই সংকট কমবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে। চিকিৎসকের পদ রয়েছে 62টি, আমাদের চিকিৎসক কাজ করছেন মাত্র 16 জন। এখানে আমাদের পর্যাপ্ত আসবাবপত্র, যন্ত্রপাতি এবং সব ধরনের জনবল নিয়োগের প্রয়োজন রয়েছে। সবকিছু যদি পূর্ণ হয় তাহলে আমরা পিরোজপুরবাসীর চিকিৎসা সেবা আরও বেগবান এবং সুন্দর করতে সমর্থ হব। দ্রুত নতুন ভবন চালু এবং প্রয়োজনীয় জনবল বাড়িয়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। আইনে নেই, তবুও টাঙ্গাইলের নাগরপুরে বছরের পর বছর ধরে সরকারি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে কিন্ডারগার্টেন ও কোচিং পরিচালনা করার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। ভিডিও ধারণ করতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। অনেকে আবার প্রশাসনের অনুমতির কথা বললেও কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। টাঙ্গাইলের নাগরপুরের সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল ও কলেজ 10ম শ্রেণীর ক্লাসরুম সহ 4টি শ্রেণীকক্ষে যদুনাথ নামে চলছে কিন্ডারগার্টেনের কার্যক্রম। দীর্ঘ 1.5 যুগ ধরে সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত এই কার্যক্রম চলার কথা স্বীকার করছেন কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ। অনুমতি ব্যতীত চালাবো কেন? অবশ্যই অনুমতি, এটা অবশ্যই অনুমতি। যেমন মনে করেন আমরা তো শিক্ষা অফিস থেকে সবই আমরা বইও পাচ্ছি, আমরা সব কিছুই নিচ্ছি, আমরা তো অঙ্গ সংগঠন হিসেবে আছি, এই জন্যই আমরা ক্লাস নিচ্ছি। উপজেলা নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চিত্র আরও এক ধাপ এগিয়ে। কোচিং আর কিন্ডারগার্টেনের ভিডিও ধারণ করতেই ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা সহ হুমকি দেন শিক্ষকরা। বলেন প্রশাসনের অনুমতি নিয়েই কার্যক্রম চালাচ্ছেন। আমাদের ইউনো মহোদয় জানে, শিক্ষা অফিসার মহোদয় জানে যে সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত হাই স্কুলের ফিডব্যাক হিসাবে আমরা আমাদের স্কুলের পরিচালনায় আমরা কেজি কোন দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে অভিভাবকের রিকোয়েস্টে আমি তাদের সহযোগিতা করছি। শুধু এই প্রতিষ্ঠানটি নয়, একই চিত্র উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয় ও শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ একাধিক মাধ্যমিক স্কুলের। 2010 সাল থেকে চাকরি করি, কোনো ব্যাঘাত হয় না। আমাদের স্কুল আগে ছুটি হয়ে যায়, তারপরে 10টা থেকে এখানে ক্লাস শুরু হয়। হাই স্কুল যারা যে প্রতিষ্ঠাতা এরা ওই প্রতিষ্ঠান একই কমিটি চালায় আর কি। যেরকম কালেকশন হয়
যদি বাইরে রুম নেওয়া হয় তাহলে আমাদের কিছু থাকবে না, আর পকেটে টাকা দিতে হবে। হাই স্কুলে আমরা মান্থলি কিছু কিছু করে দিই। তবে এত কিছুর পরও প্রশাসন বলছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট ও কিন্ডারগার্টেন চালানোর কোনো সুযোগ নেই। যদি তারা বলে থাকে যে আমাদের পারমিশন নিয়ে তারা করছে, এটা একেবারেই অসত্য। প্রতিবেদন পাওয়ার পরে আমি এই বিষয়ে প্রয়োজনীয় আইনি বা বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করা সেটি গ্রহণ করব। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে বলে মনে করে সচেতন মহল। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। বিদেশি ফল ম্যান্ডারিনের এখন বাণিজ্যিক চাষ হচ্ছে চট্টগ্রামে। পাহাড়ের ঢাল ও চা বাগানগুলোর পতিত জমিতে ফলটির উৎপাদনও বেশ আশাব্যঞ্জক। কৃষি বিভাগ বলছে, পুষ্টিগুণে ভরপুর ম্যান্ডারিনের উৎপাদন বাড়লে আমদানির নির্ভরতা কমার পাশাপাশি বাঁচবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। দেখতে অনেকটা মাল্টার মতো হলেও এটি মূলত সাইট্রাস পরিবারের সুস্বাদু ফল ম্যান্ডারিন। একসময় পুরোপুরি আমদানি নির্ভর হলেও এখন দেশের মাটিতেই ফলছে পুষ্টিকর এই ফলটি। চট্টগ্রামের চা বাগান ও পাহাড়ের পতিত জায়গায় ম্যান্ডারিনের পরীক্ষামূলক চাষে মিলেছে দারুণ সাফল্য। এতে জেলা জুড়ে বাড়ছে বাণিজ্যিক আবাদ। ভিটামিন সি, এ, পটাশিয়াম ও ফাইবার সমৃদ্ধ এই ফল মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। পাহাড়ি অঞ্চল এবং উঁচু ও উর্বর বেলে দোআঁশ মাটিতে এর ফলন সবচেয়ে ভালো হয়। এটার ফলন কিন্তু খুবই ভালো। একটা গাছ এই দেখেন 3 বছর হয়েছে, গাছটার ফলনের পরিমাণ খুবই ভালো। চাহিদা বেশি, মিষ্টিও বেশি। নতুন জাত, এই জাতটা গ্রাহকরা খুব পছন্দ করে। সুবিধা হলো বাংলাদেশে এটা চাষ উপযোগী, সব জায়গায় চাষ হয়। বিশেষ করে অ্যাসিডিক যে সয়েলগুলো, যেখানে একটু পাহাড় বেস, এইসব জায়গায় এটা খুব ভালো হচ্ছে, ভালো ফলন দিচ্ছে। সারা বছরই ফলটা থাকে এবং অনেক জুস। স্থানীয় কৃষি বিভাগের আশা এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। চট্টগ্রাম জেলায় ম্যান্ডারিন কমলা যেটা 612 হেক্টর চাষাবাদ হয়েছে। গত বছর আমাদের উৎপাদন হয়েছে 4016 মেট্রিক টন। তো আমরা আশা করছি এবার 4200 মেট্রিক টনের মতো ফলন হবে। কৃষক চাইছে ম্যান্ডারিন চাষে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। নজরুলের এই সাম্যের কথায় যেন প্রতিফলিত হলো গাজীপুরের ভ্রাতৃত্বের ভোজনে, যেখানে সব ধর্মের মানুষ একই সাথে একই টেবিলে বসে অংশ নিয়েছেন আনন্দ ভোজনে। উদ্দেশ্য একটাই, অসাম্যের সমাজে ছড়িয়ে পড়ুক সম্প্রীতি, মানুষে মানুষে সুসংহত হোক ভ্রাতৃত্বের বন্ধন। গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের লাঘালিয়া রাহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ, যেখানে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই ভ্রাতৃত্বের ভোজন। সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্য নিয়ে এমন আয়োজন করেন গাজীপুর দাওয়াতি কাফেলা। একসঙ্গে বসে একই পাতে খাবার ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে ফুটে ওঠে সম্প্রীতির সৌন্দর্য। ওনারা বোঝাতে চেয়েছেন আমরা মানুষের যাতে কোনো ভেদাভেদ না থাকে, আমাদের মধ্যে যাতে কোনো ধরনের কোনো বিদ্বেষ না থাকে, আমরা সকলে মানুষ, আমরা একসাথে থাকব এবং আমাদের মধ্যে যে সম্প্রীতি সেটা অটুট থাকবে। সব ধর্মেরই আসছে, তো যেটা দেখে একটু অবাক লাগছে, যে কারণ সব সময় সব ধর্ম একসাথে হয় না, তো এটা একটা রেয়ার চান্স দেখা, তো ওটা এক্সপিরিয়েন্স হয়েছে ভালোই আমার। এখানে খাবার ছিল উপলক্ষ মাত্র, আসল আয়োজন ছিল হৃদয়ের দূরত্ব কমিয়ে মানুষে মানুষে সম্পর্ক গড়ে তোলা। ধর্ম বর্ণের বিভাজন ভুলে সবাই এক কাতারে বসে ভাগ করে নিয়েছেন খাবার, হাসি আর আন্তরিকতা। যেন নীরব ভাষায় উচ্চারিত হয়েছে মানুষের সবচেয়ে বড় পরিচয়, সে মানুষ। অন্যতম ইসলামের যে একটা কনসেপ্ট, সেটা হলো যে অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা এবং তাদেরকে কোনো সময় হেয় না করা। এটা ইসলামের অন্যতম একটা শিক্ষা, যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলে আমরা একসাথে হতে পারি। এটা হলো সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় মেসেজ। অংশগ্রহণকারীদের মতে একসঙ্গে বসে আহার করার এই সংস্কৃতি শুধু ভ্রাতৃত্ববোধই জাগ্রত করে না, বরং পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে। ছোট্ট এই উদ্যোগ সমাজে সম্প্রীতির বড় বার্তা বহন করছে। জাবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ ওনার শাগিরদেরকে নিয়ে বিভিন্ন সময় একটা হিন্দু অধ্যুষিত এলাকা হোক, খ্রিস্টান অধ্যুষিত এলাকায় হোক, তিনি ওই এলাকাতে তিনি শাগির বিন্দুদেরকে নিয়ে চলে যেতেন। উনি যখন ওখান থেকে চলে আসবেন
তখন আঞ্চলিকভাবে ওই এলাকার সকল মানুষদেরকে রান্না করে একটি খাবার বিতরণ করতেন, খাবার খাওয়াতেন। এই চিন্তাধারা থেকেই গত বছর সর্বপ্রথম আমি আমাদের এই ভ্রাতৃত্ব বর্জন প্রোগ্রামের আয়োজনটা করেছিলাম। বিভাজন আর অবিশ্বাসের এই সময়ে গাজীপুরের এমন আয়োজন ছড়িয়ে পড়ুক দেশব্যাপী, জাগ্রত হোক মনুষ্যত্ব, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।